আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অনেকদিন পর এবং দেশের এই আনস্টেবল একটা সিচুয়েশনের পরে, বহুদিন পরে আবার আমরা ফেসবুক লাইভে আসছি। আজকে আমাদের সাথে খুবই স্পেশাল একজন গেস্ট আছেন এবং আমার নিজের খুবই পছন্দের বড় ভাই। ইভেন মানে সামটাইম যখন আমিও লস্ট ফিল করি তখনও ভাইরে আসলে নক দিয়ে শুধুমাত্র কোডিং না, কোডিং এর বাইরেও অনেক কথা নিয়ে ভাইয়ের সাথে আলোচনা করার সৌভাগ্য মানে আমার হয়। সো আমাদের সাথে আছেন ফয়জুল করিম ভাই। ফয়জুল করিম ভাইয়ের অনেক রকম ভাবে পরিচয় দেওয়া যায়। তবে আমার কাছে মনে হয় যে ফয়জুল একাডেমিটাই সবচেয়ে বড় একটা পরিচয় দেওয়া যায়। প্রায় 20,000-এর উপরে সাবস্ক্রাইব লার্নার ভাইয়ের ওইখান থেকে বিভিন্ন অ্যাডভান্স টপিক শিখতেছে। আমরা নিজেরাও ভাইয়ের অনেক অ্যাডভান্স টপিক শেখার চেষ্টা করতেছি। ভাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য শো। ওয়ালাইকুম আসসালাম। ইটস গুড টু বি হিয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ভাই প্রথম যেটা কথা আর কি, কেমন আছেন, সবকিছু কেমন যাইতেছে এবং বর্তমানে আপনি তো দেশের বাইরে আছেন, তারপরেও আমাদের দেশের এই আনস্টেবিলিটি আপনার উপরে ইম্প্যাক্ট ফেলতেছে কিনা? আচ্ছা, প্রথম কথা, আহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আনস্টেবিলিটি গত 15-20 দিন, হ্যাঁ বেশি, আমি আসলে অফিসের 3-4 ঘন্টা কোনোভাবে কাজ করতে পারছি, আদারওয়াইজ আসলে কোনো কাজ করতে পারি নাই, না পার্সোনাল লার্নিং কিছু না, খালি ফেসবুক ইউটিউব এটাই। বাট রিসেন্টলি গতকালকে থেকে একটু মনটা শক্ত করছি, যেহেতু আল্লাহর মতো এখন একটু বেটার হচ্ছে। টুকটাক কিছু পার্সোনাল, আই মিন দেশের টুকটাক সমস্যা থাকতেই হবে, এটা তো আসলে সলভ করা সম্ভব না, বাট অ্যাটলিস্ট ক্রাইসিস মোমেন্ট আমরা পার হয়ে আসছি। সো সো ইটস এ গুড টাইম। আমিও ট্রাইং করতেছি যে আমার নিজস্ব যে পড়াশোনার স্টাইলটাতে ব্যাক করার জন্য। বাট ইয়া, আর আরেকটা জিনিসের আফসোস লাগছে যে আমার পরিচিত প্রচুর ভাইয়ারা রাস্তায় নামছে। আমি আসলে এই এত বছরের এই প্রথম একটা জিনিস আমি আফসোস করছি যে এই মুহূর্তে দেশে থাকলে আমি হয়তো আবার নামতাম ভাইদের সাথে। সো এটাই আর কি। ভাই আপনি না নামলেও আপনি কিন্তু মানে অনলাইনে খুবই সরব ভূমিকা রাখছেন। আপনার কারেন্ট প্রোফাইল পিকচারও খুব সম্ভবত এই আন্দোলন কেন্দ্রিক। সো আপনি ফিল্ডে না থাকলেও আছেন তো। এটাও অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, বাট কম্পেয়ার টু দ্য পিপল অন দ্য ফিল্ড, উই আর নাথিং। সো এক্স্যাক্টলি ইয়া। ভাই। এক্স্যাক্টলি ভাই। সো আমরা ডেফিনিটলি আজকে আমাদেরও তো সম্পূর্ণ কার্যক্রম বন্ধ ছিল। আমরা আজকে এই লাইভের মাধ্যমে লাইভটা আমরা শুরু করতেছি ঠিক আছে। কিন্তু এই আন্দোলনে যারা আসলে আল্টিমেটলি শহীদ হইছেন, যারা সাফারার, ঠিক। তাদের প্রতি ডেফিনিটলি আমরা আমাদের রেসপেক্টটা রাইখেই আমাদের এই জি, লাইভটা আমরা আজকে সত্যি। শুরু করতে চাই। এই এখন দ্য শো মাস্ট গো অন। আমাদের তো সামহাউ কাজে ব্যাক করতেই হবে পেটে টুডে টু। পেটে ভাত আসতেই হবে, জি। এক্স্যাক্টলি ভাই। সো দ্যাটস ওয়াই আমাদের এই আয়োজনে আবার আসা। ভাই আমরা আজকে নোড.জেএস নিয়ে আলোচনা করব এবং আমাদের অনেক লার্নাররা নোড.জেএস নিয়ে অনেক কনফিউশন থাকে। সো আমরা আজকে সব যে অ্যাডভান্স প্রশ্ন করব তা না, আমরা খুবই নুব নুব টাইপের কিছু প্রশ্ন অবশ্যই, করব, যাতে আসলে মানে সবার কাছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। ভাই অবশ্যই। ইন জেনারেল আমাদের শুরুতে যদি আগে বলতেন যে নোড.জেএস জিনিসটা কি, মানে এটা কি আসলে? Node.js itself হচ্ছে একটা রান টাইম। এইটা আসলে রান টাইম বলতে আমরা যেটা বুঝাই যে একটা ওএস তো হচ্ছে গিয়া 1.0 ছাড়া কিছু চেনে না। সো আমরা যদি এটা কোড লিখি, এই কোডটা যদি আমরা এখন ওএস এ পাঠাইতে চাই, সো ওএস বোঝার আগে তো এটাকে তো 1.0 তে কনভার্ট হতে হবে, বাট আমরা তো 1.0 লিখতেছি না। সো দেয়ার হ্যাজ টু বি সামথিং ইন বিটুইন, যারা কি করবে আমার এই কোডটাকে, হিউম্যান রিডেবল কোডটাকে কনভার্ট করে ইসে পাঠাবে, ওএস এর কাছে পাঠাবে, অপারেটিং সিস্টেম কাছে পাঠাবে। সো মোটা দাগে, টেকনিক্যাল টার্ম খুব ডিপে যাচ্ছি না, এটা ইটস এ কাইন্ড অফ রান টাইম, লাইক ডটনেট রান টাইম, নোট জিএস একটা রান টাইম, আরো রান টাইম আছে, জাভার একটা রান টাইম আছে। তো এরা কি করে, এরকম কনভার্ট করে জিনিসটাকে পাঠায়। এটা হচ্ছে ফার্স্ট জিনিস, এটা হচ্ছে রান টাইম। নাও নোট জিএস আসলে মনে হইতে পারে যে আসলে জাভা স্ক্রিপ্ট দিয়ে লেখা, আসলে কিন্তু না। বিকজ আমিও প্রথম প্রথম এটাই চিন্তা করতাম, পরে আমি যখন পড়াশোনা করছি দেখছি যে রায়ান্ডাল নামে একজন খুব জিনিয়াস একটা ছেলে আছে, এখনো বেঁচে আছে, ছিল বললে ভুল হবে। তো সে আর কি এই সি প্লাস প্লাস দিয়ে আমাদের যে ক্রোম যে ইঞ্জিনটা বানাইছে, ওইটার ইউআইটা সরাই দিয়ে বাকি যে জাভাস্ক্রিপ্ট পার্সারটাকে সে সামহাউ র্যাপ করছে, র্যাপ করে নোড.জেএস এর রান টাইম বানাইছে। সো দ্যাট কি হচ্ছে, আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলা যাচ্ছে আসলে সি প্লাস প্লাস এর কাছে। সি প্লাস প্লাস তো খুবই ফাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, ও ওইটাকে তখন ট্রান্সপাইল করে 1.0 বানায় ওএস এর কাছে পাঠাচ্ছে। সো দ্যাট ইজ কল্ড নোড.জেএস runtime. So it's like two layer, one thin layer JavaScript interpreter, and then CSS big bulk. So আচ্ছা, not থ্যাংক ইউ। CSS, sorry, C++. সি প্লাস প্লাস। আমার এখানে রাত এখন 1:45, so মনে একটা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না so না না না। maybe some of the word will be slipped.
না, না, কোনো সমস্যা নাই। ভাই, আমরা খুব সুন্দর মতো বুঝতে পারলাম Node.js সম্পর্কে। এখন আরেকটা যেটা খুবই কমন প্রশ্ন আমাদের থাকে যে, আমি আসলে JavaScript মোটামুটি শিখছি। আমি হয়তো JavaScript এক্সপ্লোর করতে হয়। কারণ HTML, CSS এর পর সবাই JavaScript রিকমেন্ড করে যারা ওয়েব ডেভেলপার আছে। তো তাদের ভিতরে একটা বড় কনফিউশন থাকে ভাই যে, আমি আসলে কতটুকু JavaScript শিখতে পারি বা প্রিরিকুইজিট কি হইতে পারে Node.js শিখার জন্য? আমার কি আগে React শিখে তারপরে Node.js এ যাওয়া উচিত? নাকি আমি শুরুতেই Node.js এ যাইতে পারি? আগে ব্যাকএন্ড এ যাবো? সো এই ব্যাপারে ভাই আপনি যদি আমাদের একটু গাইড করতেন। অবশ্যই। সো Node.js আসলে not directly coupled with React.js. Node.js হচ্ছে ব্যাকএন্ডের একটা টেকনোলজি। সো আমাদের যদি ইট ডিপেন্ডস অন দ্য জব। নাও জবে যদি আমাদের আচ্ছা ওকে, সো একটা হচ্ছে গিয়া জব করতেছি না। তো যারা জব করতেছে না তারা যদি Node.js মনে করেন রিয়াক্ট শিখে আসতে হবে এরকম কোনো কথা নাই। ইউ ক্যান স্টার্ট Node.js বাই অল মিনস, বাট জাভাস্ক্রিপ্ট লাগবে। আর হচ্ছে গিয়া রিয়াক্টের কাজ করার জন্য কিছু Node.js এর কমান্ড লাগে, বাট Node.js itself is not required for React.js. React.js is not required for learning Node.js. আর জবের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আসলে ওই থেকে থেকে টুকটাক জয়টুক শিখে ফেলতেই হবে। সো ইন সামারি নাথিং ইজ রিকোয়ার্ড অর প্রিরিকুইজিট ফর আদার থিং। সেতু ভাই, এটা ওকে কি ভাই। কোশ্চেন ছিল? হ্যাঁ, মানে প্রিরিকুইজিটে সবার যেহেতু প্রশ্ন থাকে যে আমি আসলে আচ্ছা কি, কি আচ্ছা, শিখে তারপরে Node.js এ যাবো বা মানে বুঝতে এই পারছি। যে কনফিউশন গুলো, সেই কনফিউশন গুলো আচ্ছা, হোপফুলি আমাদের সো অডিয়েন্সদের এখন ভাইয়া সামারি হচ্ছে যে ইউ জাস্ট নিড টু লার্ন দ্য জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, দেন জাস্ট স্টার্ট উইথ দ্য Node.js এট অল, আমি ডিরেক্টলি। রাইট। ঠিক আছে ভাই, বুঝতে পারছি আমরা। হোপফুলি আমাদের লার্নাররাও বুঝতে পারছে। এখানে আসলে জাভাস্ক্রিপ্ট খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখতেছে। যেহেতু এটা একটা রান টাইম এনভায়রনমেন্ট, এটা কোনো আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মানে Node.js কোনো আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না যে ওইটার সিনট্যাক্স শিখতে হবে, ওইটার জি, মানে আলাদা করে। ডেফিনিটলি ওইটার কিছু মেথড আমাদের জানতে হবে। কিন্তু জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমাদের হলো সলিড একটা ধারণা অবশ্যই রাখা জরুরি। এক্স্যাক্টলি। এখন এইখানে ভাই মানে আরেকটা যে সমস্যাটা আমরা দেখতে পাই যে আমাদের যেই কোর্সগুলো বাংলাদেশে এখন অনেক লার্নাররা মূলত বিভিন্ন কোর্স থেকেই আসলে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জার্নিটা শুরু করে এবং এই কোর্সগুলোতে যেই সমস্যাটা হয় আমরা নিজেরাও যেটা স্বীকার করি, ধরেন একটা সার্টেন লেন্থের মধ্যে আমাদের আসলে পুরো জিনিসটা শেষ করতে হয় 6 মাস, 7 মাস, 8 মাস। তো এখানে যেটা হয় যে মানে আমাদের স্পেসিফিক ওই টাইমের মধ্যে জাভাস্ক্রিপ্ট শিখাইতে হইতেছে, ফ্রন্ট এন্ড রিয়াক্ট শিখাইতে হইতেছে, আবার Node.js ও তাকে দেখাইতে হইতেছে। সো আমরা কোনোটাই আসলে মানে একদম স্পেশালাইজড বানাইতে পারতেছি না, যেটা আসলে পসিবলও না। সো এই শর্ট টাইমে যারা বিভিন্ন জায়গা থেকে শিখতেছে তাদের কি আসলে ভাই শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের উপরে বেশি জোর দেওয়া উচিত কিনা? মানে যতটুকু জোর তারা দেয়, আপনি এটা সম্পর্কে অনেক স্টুডেন্ট সম্পর্কে আপনি দেখছেন হয়তো। সো জাভাস্ক্রিপ্টে খুব বেশি জোর দেওয়া আসলে অনেক কোর্সেই হয় যেখানে আসলে হয় না, ওই পরিমাণ জোর তারা দিতে পারে না সময়ের অভাবে। বাট অ্যাজ এ লার্নার হিসেবে আপনি কি ভাই মনে করেন যে না, জাভাস্ক্রিপ্টে আমাদের আসলে টপ প্রায়োরিটি বা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যদি আমরা মাস টেক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই? অবশ্যই, বিকজ ধরেন আমাদের যেই অক্সিজেন আমরা নেই এটা হিউম্যান বডির মধ্যে, যদি অক্সিজেন না নেই আমাদের হিউম্যান বডি কিন্তু চলবে না। না। সো JavaScript is type of the Chalika Shakti of the whole MERN stack. হুম, When we write the code, write the syntax, we'll using JavaScript. Now, আপনি চিন্তা করেন, ধরেন someone is coming from 2014 era, হ্যাঁ, হুম, এবং সে তারপরে কিছু শেখে নাই, সে যদি কোনো লুপ ইউজ করতে হয় সে কি করবে? ফর লুপ ইউজ করবে না? হুম। বাট জি আমরা ভাই। এখন অ্যাটলিস্ট 24 এ আছি, আমরা সবাই অ্যাটলিস্ট আমাদের মধ্যে এটা হওয়ার কথা না, আমরা ইউজ করবো কি ডট ম্যাপ। রাইট। নাও ফর লুপ ইউজ করা আসলে কিন্তু দেখতে খুব বাজে কোড, অনেক বেশি কোড লিখতে হয় এবং মেনটেন করা কষ্ট। সো মাই পয়েন্ট হিয়ার ইজ জাভাস্ক্রিপ্ট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ইজ ইভলভিং অ্যান্ড প্রোভাইডিং আস, আমিও একজন ডেভেলপার, আস অ্যামেজিং সব ফাংশনালিটিস। তো যদি আমরা জাভাস্ক্রিপ্টকে না শিখে আমরা অন্যদিকে দৌড়াই, অ্যাকচুয়ালি উই আর মিসিং দ্য গুড থিংস। সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা ব্যাক এন্ডে থাকেন, ফ্রন্ট এন্ডে থাকেন, ইউ মাস্ট লার্ন দ্য জাভাস্ক্রিপ্ট ফ্রম ইউর হার্ট অ্যান্ড ইন ডেপথ। রাইট। ভাই এখানে আরেকটা, আমাদের কাছে তো আসলে অনেক রকম স্ট্যাক আছে। আমরা অনেক রকম মানে স্ট্যাক ব্যবহার করে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। বিভিন্ন কিছু আমরা তৈরি করতে পারি। Node.js নিয়েও আপনি অনেকদিন কাজ করছেন এবং আপনি এটার অনেক ইন ডেপথ অনেক কিছুই আপনি জানেন। সো আপনার কাছে কি মনে হয় ভাই, স্কেলেবল খুব লার্জ স্কেল সফটওয়্যার বা লার্জ স্কেল কোনো অ্যাপ্লিকেশন কি আমরা আসলে Node.js দিয়ে বানাইতে পারবো নাকি? নাকি Node.js এর লিমিটেশন যদি আপনাকে বলতে বলা হয়, Node.js এর লিমিটেশনস আপনি কি দেখছেন এখন পর্যন্ত? Node.js এর limitations আসলে Node.js না, because JavaScript itself আসলে not strongly typed language, because টাইপ নিয়ে অনেক ঘাপলা হয়। সো হুম, হুম, ওইখানে গিয়ে আসলে আটকায় যায় অনেক সময়। বিকজ ধরেন আমাদের যদি আমি যেটা পার্সোনালি ফিল করছি বা দেখছি যে যখন মাল্টিপল টিম কাজ করে, মাল্টিপল টিমের মাল্টিপল কোড বেস,
এখন যদি মাইক্রো সার্ভিসে কাজ করে একজনের টাইপ নিয়ে আসলে শিওর না, সে আমি কি মাই ভ্যালু পাঠাচ্ছি নাকি শুধু ভ্যালু নামে পাঠাচ্ছি। সো এই যে কিসগুলা দেখা যায় যে সমস্যা করে। সো এই স্ট্রং টাইপিংটা টাইপস্ক্রিপ্টে সলভ করা যায়, বাট নোড.জেএস ইটসেলফ আমি দেখছি যে খুব বেশি সমস্যা নাই। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা। আর এটার সুবিধা আমি যে দেখছি যে কারণে এটা এত পপুলার, এটার রান টাইম এত ছোট, এত কম মেমোরি নেয়। ইট ক্যান বি রান অন দ্য রাসবেরি পাই পিকো বা রাসবেরি পাইয়ের মধ্যে তো সার্ভার বসায় ফেলা সম্ভব। সো ইট ক্যান রান এ ভেরি চিপ হার্ডওয়্যার। নাও আপনি যদি চিন্তা করেন যে একটা চিপ হার্ডওয়্যার $5 দিয়ে একটা ছোট্ট ভিএম কিনে আমি সফটওয়্যার রান করতেছি, স্কেল করতে হলে আমাকে জাস্ট হরাইজন্টালি আমি 10টা ভিএম বসাই দিতে পারতেছি। whereas জাভা বা ডটনেটের কথা বলবো না, জাভা বা অন্যান্য যে আরো বিগ ফুটপ্রিন্ট নেয়, দেখা যাচ্ছে যে অনেক বেশি বড় ভার্চুয়াল মেশিন লাগতেছে, স্কেল করা যাচ্ছে না। হ্যাঁ, সো এই জন্য নোড.জেএসটা স্টিল পপুলার অ্যান্ড ইট উইল বি পপুলার। রাইট ভাই, যেহেতু এটা বললেন যে ইট উইল বি পপুলার, তার মানে ন্যাচারালি কোনো একটা জিনিস যদি পপুলার হয় তার ক্যারিয়ার অপরচুনিটিস বা জব অপরচুনিটিস গুলো কিন্তু আসলে বাড়তে থাকে। তো যেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। এখন মানে আমাদের দেশের যে সিস্টেম ভাই, আমরা যখন কোর্স গুলো করি ডেফিনেটলি আমরা তো বলি শেখার জন্য করতে হবে, বাট তারপরেও মানুষের কিন্তু একটা ক্যারিয়ার জব এই রিলেটেড বিভিন্ন কনসার্ন থাকে যেটা আসলে সম্পূর্ণ ভ্যালিড হয়তো। এখন ভাই নোড.জেএস আপনি ধরেন শুধুমাত্র যে বাংলাদেশের বিষয়টা তা না, আপনি বাংলাদেশের বাইরেও কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রির অনেক কিছুই দেখছেন। সো ইন জেনারেল আপনার কাছে কি মনে হয় ভাই যে নোড.জেএস এর যে জব অপরচুনিটিস এইগুলা কি ডে বাই ডে আসলে বাড়তেছে, নাকি নোড.জেএস বা মার্ন স্ট্যাক একটু ওভার হাইপড? না, এটা আরো বাড়তিছে এবং এটা আরো বাড়বে। আচ্ছা। অনেক কারণ আছে, বাট আমরা এত কথা না বলি। বাট এটার কমার কোনো রিজন নাই আসলে। এখন অনেকে আসলে বলতে পারে ভাই বান আসছে, দ্যাটস ফাইন, বাট আমরা কিন্তু অ্যাজ এ ডেভেলপার আমরা কিন্তু বানাচ্ছি না, আমরা বানাচ্ছি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা সার্ভার টেকনোলজি। এখন আফটার 2 ইয়ার্স যদি নোড.জেএস এর এই ইঞ্জিনটা চেঞ্জ হয়ে বান ইঞ্জিন চলে আসে, হোয়াটস দ্য প্রবলেম? স্টিল আমার সার্ভার সাইডের জাভাস্ক্রিপ্ট কোড বা টাইপস্ক্রিপ্ট কোড ইজ রানিং অন দ্য সার্ভার, স্টিল উই আর রিলেভেন্ট। সো পপুলারিটি ইন এ সেন্স ইজ নট স্লোয়িং ডাউন, ইভেন ধরেন আরো বাড়বে। বিকজ আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে ফুটপ্রিন্টের কথা যে বললাম, আমাদের যে ল্যামডা বা যে যারা ক্লাউডে কাজ করছেন তারা ভালো বুঝতেছেন, সার্ভারলেস নামে একটা কনসেপ্ট কিন্তু আছে যে ফাংশন রান হয়। ক্লাউড ফ্লেয়ার বা অন্যান্য যে টেকনোলজি কোম্পানিগুলো আছে ওরা কিন্তু এখানে হিউজ টাকা কামাচ্ছে জাস্ট এইরকম লাইট টেস্ট যেই ফুটপ্রিন্ট মেমোরিগুলো আছে এগুলাকে ফাংশন আকারে এক্সপোজ করে। সো নিউ ওয়ার্কস অপরচুনিটি কিন্তু বাড়তিছে আরো। সো আই মিন ইয়া। গ্রেট ভাই, আপনার মানে ইউটিউব চ্যানেল এটা এইটা কিন্তু খুবই আমি মনে করি ওয়ান কাইন্ড অফ মানে হিডেন জেম আমাদের জন্য। অনেকে হয়তো জানে না সেইভাবে, কারণ আপনি ওই যে সেই টিপিক্যাল খুব ওয়েল স্ট্রাকচার থাম্বনেল বা খুব ক্লিক বেটি টাইটেল এগুলোতে আপনি বিশ্বাসী না। আপনি আপনার মতো করে কন্টেন্ট, স্ট্যান্ডার্ড কন্টেন্ট দিয়ে যেতেছেন। মানে আমার পার্সোনাল এটা খুব জানার ইচ্ছা যে আপনার ইউটিউব চ্যানেলে আপনার ইন ফিউচার আসলে ইচ্ছাটা কি, বা কারেন্টলি কোনটা নিয়ে আপনি কাজ করতেছেন, কি চলতেছে ইউটিউব চ্যানেলে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন, থ্যাংক ইউ। আসলে ভাই ইউটিউব নিয়ে আমার আসলে কখনোই খুব কোনো বড় প্ল্যান ছিল না, এখনো যে আছে তা না। আসলে আমি যেভাবে কাজ শিখি বা কাজ করি সেটা হচ্ছে যে ফার্স্ট আই সেট এ গোল অ্যান্ড আই ট্রাই টু লার্ন ইট ফ্রম মাই হার্ট। এখন আমরা তো পরীক্ষা দিয়ে অভ্যস্ত, হ্যাঁ। সো ইফ ইউ ডোন্ট গিভ ইন্টারভিউ টু সামওয়ান, আপনার পড়া কিন্তু ক্লিয়ার হয় না। সো আমি যেটা করি এই পড়াটাকেই জানাটাকেই ধরেন টু র্যাপ আপ সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। এখন ইউটিউবটা হচ্ছে আমার একটা মিডিয়াম যেখানে আমি আসলে বোঝানোর চেষ্টা করি। সো দ্যাটস ওয়াই আমি আসলে এটা যে স্পেসিফিক এত চক্রাবকরা করতে ভালো লাগে না, বিকজ ইটস লাইক এক্সপ্রেসিং মাইসেলফ। যাদের ভালো লাগবে তারা দেখবে, ভালো লাগবে না দেখবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমি কি নিয়ে কাজ করতেছি। আসলে গত 1 বছর পর্যন্ত অনেক কিছু নিয়ে কাজ করতেছিলাম। এই বছরটা আমি আসলে একটু সোল সার্চিং এ আছি যে আসলে আমি এখন কি করতে চাই, এবং মাঝখানে আবার তো 15-20 দিন এখানে গ্যাপ গেল। তো প্রবাবলি নেক্সট 6 মাস আমি মাইক্রো সার্ভিস নিয়ে একটা ডিপ ডাইভ দিব উইথ টাইপস্ক্রিপ্ট, অ্যান্ড প্রবাবলি আই উইল হোস্ট ইট অন AWS। এবং এর ফলে আমার AWS একটা হচ্ছে সার্টিফিকেশন, আরেকটা সার্টিফিকেশন করার ইচ্ছা আছে আমার ডেভঅপসের, ওইটা এখান থেকে কভার হয়ে যাবে। সো নেক্সট 6 মাস টাইপস্ক্রিপ্ট, মাইক্রো সার্ভিস অ্যান্ড AWS। আর ইউটিউবে আমার যেটা পার্সোনাল যে শখগুলো আছে, আমি যেহেতু আল্লাহর মতে কয়েকটা কান্ট্রিতে বেশ কয়েকটা অনেক মানুষের সাথে কাজ করছি, তো আমি ফিল করছি যে শুধু যে টেকনিক্যাল কন্টেন্ট বানাইতে পারি তা না, মোর অর লেস যেহেতু এখন আমার আল্লাহর মতে বেশ কিছু
সফট স্কিল আউট অফ দ্য টেকনিক্যাল অনেক রকমের বিদ্যা পেটে জমছে। সো ইন দ্য মিন টাইম আমি মেবি এটার উপরে কিছু ভিডিও বানায় সুন্দর করে ধরেন সফট স্কিলের উপরে আমি কিছু ভিডিও পাবলিশ করবো নেক্সট 6 months or so. সো এটাই আমি ফর এক্সাম্পল লাইক হাউ ক্যান উই বিল্ড এ হাই পারফরমেন্ট টিম। বাংলাদেশে আমি তো 10 বছরের মতো কাজ করছি, সো আমি জানি প্রবলেমগুলো কোথায়। এছাড়াও আমি আরো অনেক দেশে কাজ করছি, আমি জানি আসলে কিভাবে আমরা এটাকে ক্লিক করাতে পারি দেশের মধ্যে থেকে। সো দ্যাটস মাই আইডিয়া ফর দ্য নিউ বাংলাদেশ। ইনশাআল্লাহ, ব্যাক টু ইউ। যারা জানে না ভাই, আমি তাদেরকে জানানোর জন্য বলতে চাই, ভাইয়ের ফয়জুল করিম নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে প্রায় 1200-র বেশি ভিডিও আছে। সো মানে আমি এই জন্যই বললাম এটাকে একটা হিডেন জেম। আপনারা যারা যারা এই লাইভটা দেখতেছেন আপনারা একটু ট্রাই করবেন, ফয়জুল করিম লিখে একটু ইউটিউবে সার্চ করে ভাইয়ের চ্যানেল, ভাইয়ের অল ওভার প্লেলিস্ট, এই পুরো জিনিসগুলো দেখে আসার জন্য। সো হিউজ আপনি এখানে রিসোর্সেস পাওয়া যাবেন, এবং সবকিছু যে আসলে ওই যে মানে ওই চকচকা থাম্বনেল, চকচকা টাইটেল, ক্লিকবেটি টাইটেল লাগবে ব্যাপারটা এমন না। আপনার খুব ভালো জিনিস এভাবে আপনার আসলে গ্যাদার করতে পারবেন। ভাই এটা তো আমাদের ইউটিউব কেন্দ্রিক ফ্রি কোর্স নিয়ে গেল, আপনার কি কোনো মানে স্পেসিফিক পেইড কোর্স বা কোনো স্পেসিফিক টপিকের সামনে আমরা পাবো কিনা পেইড কোনো কোর্স? ইন্টারেক্টিভ ক্লাসের সাথে তো আমার একটা কাজ হচ্ছে, তো ইনশাল্লাহ এটা হচ্ছে গিয়ে আমার বর্তমানে একটাই কোর্স, যেটা আর কি আমি অনেক গত বছর আসলে টু বি অনেস্ট আপনার সাথে মনে হয় গত 1 বছর আগে কথা হয়েছিল, প্রায় 1 বছর ভাই। এবং আমি এটা নিয়ে আসলে এক্সট্রিম লেভেলে পড়াশোনা করছি। বিকজ আমি একটু আগেই বলে আসছি যে ফার্স্টে আমি পড়াশোনা করি, দেন আই ট্রাই টু সামারাইজ ইট অ্যান্ড দেন এক্সপ্রেস ইট। সো এটার জন্য এক্সট্রিম লেভেলে পড়াশোনা করে দেন কোর্সটা বানাইছি। সো ইউ ক্যান সে লাইক আই ডিড মাই বেস্ট অ্যান্ড আই রিয়েলি এম প্রাউড অফ ইট। সো এটা ছাড়া এই মুহূর্তে আমার কোনো প্ল্যান নাই, বিকজ এই মুহূর্তে কোনো প্ল্যান নাই, বিকজ আমি অন্য পড়াশোনা নিয়ে আসি। মেবি নেক্সট ইয়ারে নতুন কিছু আসতে পারে, বাট নট শিওর। ওকে, এটা আপনার এবং অলরেডি বোধহয় ইন্টারেক্টিভ ক্যাটসের সাথে আপনার যে কোর্সটা আসার কথা তার কন্টেন্টও রেডি হয়ে গেছে আমি যতটুকু জানি। সেটা নিয়ে কাজ চলতেছে টিম ওয়াইজ, এবং ভেরি সুন হোপফুলি আমাদের লার্নাররা যারা আছেন তারা খুব ভালো কিছুই পাইতে যাইতেছেন। এটা অনেকদিন আমরা এটা কিন্তু অনেকের দেখলে মনে হতে পারে একটা কোর্স লঞ্চ হয়ে গেল, কিন্তু এটার কাজ কিন্তু চলতেছে ভাই অনেক দিন ধরে। আমরা এটা নিয়ে বসছি যেটা বললাম প্রায় 1 বছরের আগে, মানে ইমিডিয়েট কোনো কিছু ব্যাপারটা এমন না ভাই। আমরা মানে আপনি হোপফুলি এই একটা কোর্স সম্পর্কে অলরেডি জানছেন যে যেখানে আমি আছি, সুমিত ভাই আছে, হাসিন ভাই আছেন, আমরা হলো মার্নস্ট্যাকের একটা কোর্স আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি, এবং আমরা শুধুমাত্র এখানে ডেটাবেস হিসেবে আমরা এখানে মঙ্গোডিবিও দেখাতে চাইতেছি। মানে শুধু ইন জেনারেল মানে আমাদের ডেটাবেস, মানে যদি আমাদের আজকের অনেক অডিয়েন্স থাকবে যারা আসলে একেবারেই টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে খুব বেশি অবগত থাকবে না। সো আমি যদি খুবই মানে নুব টাইপেরই প্রশ্ন করতে চাই যে ভাই ডেটাবেজের আসলে আমাদের কেন দরকার, বা আমরা যদি মার্নস্ট্যাক শিখতে চাই সবচেয়ে ভালো ডেটাবেস আমার আসলে কোনটা হইতে পারে? দেখেন, ডাটাবেস টুডে মানে ডে বাই ডে ডাটাবেসের ইম্পর্টেন্স আরো বেড়ে যাচ্ছে। মানে 6 বছর আগেও ডাটাবেসকে আমি নিজে পার্সোনালি অত ইম্পর্টেন্স দিতাম না, যে ডাটাবেস কি, ডাটা রাখা যাতে, বাট নাওএডেজ ডাটাবেসের মধ্যে আমরা এআই ইঞ্জিন নিয়ে আসতেছি। রাইট। সো we don't have to run AI engines in a big supercomputer. Database engine will handle it for us and it will return us the AI response. Now এই যে নিউ ট্রান্সফরমেশনটা হচ্ছে এটার আলোকে ডাটাবেসের ইম্পর্টেন্স কিন্তু আর বাড়তিছে। নাও দ্য কোশ্চেন হিয়ার ইজ যে মঙ্গোডিবি কেন, তাই না? জি, মানে মঙ্গোডিবি হোক বা মানে আমরা আসলে চুজ করব কিভাবে, মানে আমরা মানে ওকে 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 সরি, ইয়া ওকে, আমি কথা বলতে বলতে হারাই ফেলছিলাম। তো চুজ করবো কিভাবে, এখানে আসলে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে দুইটা জিনিসের উপরে ভাইয়া। নাম্বার 1 হচ্ছে যদি প্রজেক্টটা ফ্রেশ প্রজেক্ট হয়, দেন চিন্তা করতে হবে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু এনশিওর দ্য অ্যাটমিসিটি, লাইক ফরেন কিটা কি কতটুকু ইম্পর্টেন্ট। যদি মনে হয় যে না আমার সিস্টেমে নোট.জেএস হোক, জাভা হোক, .NET হোক, সার্ভার সাইডে ডাজন্ট ম্যাটার, বাট আমার ডাটাবেসে এমন কোনো এন্ট্রি থাকা যাবে না যেটা আসলে ফরেন কি যদি না জানেন কাইন্ডলি ডাটাবেসে একটু দেখবেন যে দুইটা টেবিল যদি থাকে, যদি আমরা একটা টেবিলের ডাটা অন্য টেবিলে ইউজ করতে চাই, we don't use the whole data, we use the রেফারেন্সটাকে বলি আমরা ফরেন কি, ইন কেস কেউ যদি না জানে আর কি। সো এই ফরেন কিটা যদি আমরা লুজলি কাপল করতে চাই, যে ঠিক আছে থাকলে থাকুক না থাকলে নাই, উই ক্যান পুট এনিথিং উই ওয়ান্ট। যদি এই ইম্পর্টেন্সটা না থাকে দেন মঙ্গোডিবি ইজ দ্য বেস্ট, অর মঙ্গোডিবি না নোস্কিল ইজ দ্য বেস্ট চয়েস। ফর এক্সাম্পল আমরা যেই কোম্পানিতে আমি যে কোম্পানিতে কাজ করতেছি, এডুকেশন সফটওয়্যার, কাইন্ড অফ মেন্টরিং সফটওয়্যার, এখানে কিন্তু নট নেসেসারিলি উই হ্যাভ টু এনশিওর
দ্যাট এই যে ডাটা যে ইন্টিগ্রিটি, হ্যাঁ, এটা লাগবে না। বাট আপনি যদি একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমে কাজ করেন, ইটস এ মাস্ট যে আপনাকে ইন্টিগ্রিটি রাখতেই হবে, নাহলে টাকার হিসাব তো এটা, তাই না? তো এইটা হচ্ছে ফার্স্ট সিনারিও যে আপনাকে কিভাবে আসলে চুজ করবেন, এসকিউএল আর নো এসকিউএল। দেন নো এসকিউএল এর মধ্যে যদি আপনি আসেন, দেন দেখবেন যে আচ্ছা আমি তাহলে কিভাবে ডাটা স্টোর করবো, বিকজ নাও ইউ হ্যাভ টু চুজ বিটুইন দ্য ইলাস্টিক, বিটুইন মঙ্গোডিবি, কাসান্ড্রা, আর অনেক কিছু আছে। বা ডাটাবেসে যদি আপনি এসকিউএল সার্ভারের দিকে যান, আই মিন RDBMS এ যান, ইউ হ্যাভ মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্টগ্রেস, ওরাকল। So then you have to deduct with your requirement, with your team performance, with your logics, and with your budget. It's very important to ensure the budget. Yes, but there is no solid reason why. অনেকগুলো পয়েন্টের উপরে আমাদের আসলে ডিপেন্ড করবে এই পুরো ডিসিশনটা, বুঝতে পারছি ভাই। সো হোপফুলি আমাদের অডিয়েন্স এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা ইন জেনারেল আমার মনে হয় যে ভাই শেখার ক্ষেত্রে হ্যাঁ এটা শিখবো বা ওইটা শিখবো না করে সবগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা ভালো, যে পরবর্তীতে আমাদের যখন প্রজেক্ট ওয়াইজ যেটা দরকার পড়তেছে, বাজেট ওয়াইজ যেটা দরকার পড়তেছে, সেটা যাতে আমরা আসলে ইন্টিগ্রেট করতে পারি। ভাই আরেকটা জিনিস আমার পার্সোনালি খুব জানার ইচ্ছা ছিল, যে সরি, আপনার তো মনে আছে না কোশ্চেনটা কি বলবেন? আমি তাহলে আমার ডাটাবেসের কোশ্চেনটা একটু শেষ করি তাহলে আরেকটু। সরি, জি 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 জি। সো এখানে আপনি যেটা বললেন ভাই, সেটা আমি 100% এগ্রি করি, যে এত কিছু ডাটাবেস না শিখে আমার যেটা হাম্বল রিকোয়েস্ট সেটা হচ্ছে একটা ডাটাবেস বাই হার্ট শেখা। মানে হোয়াট এভার ইউ লার্ন ব্রাদার্স এন্ড সিস্টার্স, লার্ন বাই ফ্রম ইউর হার্ট। হার্ট মানে মানে ইন ডেপথ যতটুকু সম্ভব শিখে ফেলেন। কেন? কারণ এই যে ডাটাবেসটা বললাম, ডাটাবেসের যে বেসিক কনসেপ্ট লাইক ইন্ডেক্সিং, ফরেন কি, অ্যাটমিসিটি, আর যে হাবিজাবি অনেক টার্ম আছে, এগুলো যদি আপনি যে ডাটাবেস জান না কেন, মোর অর লেস কিন্তু সেম। ইমপ্লিমেন্টেশন ডিটেলস ডিফারেন্ট, ওরা মার্কেটিং জিনিস চেঞ্জ করে সেটা ডিফারেন্ট, বাট কোর কনসেপ্ট ইজ সেম। সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে এগুলোতে বেশি এমফাসাইজ করে, ইনস্টেড অফ ডুইং দ্য ওয়ার, ঝগড়া যে ভাই মঙ্গোডিবি ভালো, এসকিউএল সার্ভার ভালো, পোস্টগ্রেস ভালো। এটাই আর কি ভাই। ব্যাক টু ইউ, কি বলতে লাগছিলেন? সরি। হ্যাঁ সেটাই ভাই, মানে ভালো সবই আসলে এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করতেছে যে আমরা কোনটা কিভাবে কাজে লাগাবো। ভাই আমার যে জিনিসটা আমার পার্সোনালি জানার ইচ্ছা ছিল, যে আপনি যেটা প্রায় বলেন যে ধরেন আপনি কোন একটা স্পেসিফিক টপিকের উপরে যখন বলেন যে এটা আমি শিখতেছি বা এটা আমি এক্সপ্লোর করতেছি, মানে আপনার শেখার প্যাটার্নটা মানে এই স্টেজে আসার পরে আসলে কেমন, এটা হলো আমার পার্সোনালি খুব জানার ইচ্ছা ছিল। আপনি যখন নতুন একটা কিছু শেখেন, কিভাবে শেখেন আসলে, কিভাবে জানেন পুরো জিনিসটা? এইটা আমারও মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমি কি করব অনেস্টলি, বিকজ গত বছর পর্যন্ত আমি যেটা চেষ্টা করতেছিলাম যে একটা ফুল ফ্লেজেড প্রজেক্ট করে ধরেন লাইভে নিয়ে অনেক কিছু করব, বাট এটা আসলে এত পরিমাণে টাইম অ্যান্ড এনার্জি লাগে, আসলে 6 মাস পরে দেখা যায় যে আসলে হাল ছেড়ে দেওয়া ছাড়া বাধ্য, আর কিছু করে উপায় থাকে না, বি ইট এ ফ্রি কোর্স, বি ইট এ ফ্রি প্রজেক্ট। সো এটা একটা ফ্যাক্ট। এখন কিভাবে শিখি, তার প্রথম অ্যান্সারটা হচ্ছে গিয়া যে I try to create a problem first. I try to create a problem domain first. Because if you don't scope your thought process, if you don't scope your problem domain, then you are doing nothing. You cannot do anything. Right. Now যারা জুনিয়র, যারা মিড লেভেল, তাদের জন্য আসলে হয়তো বা এরকম ইমাজিন করে রিকোয়ারমেন্টটা ডেভেলপ করা টাফ। In that case, feel free to build a school management software. Feel free to build a inventory management software. ঠিক আছে? Because we are trying to learn something, number one. So requirement আপনাকে either নিজে বের করতে হবে অথবা কেউ আপনাকে রিকোয়ারমেন্টটা দিবে। এখন কোনো মানুষও দিবে না, so you just clone Netflix for example. নেক্সট হচ্ছে যে এখন যদি আমি মিড লেভেলে থাকি, আমার শেখা দরকার হচ্ছে স্কেলেবিলিটি, সিকিউরিটি, লাইক OAuth কেমনে কাজ করে বাই হার্ট, একদম ডাটা ফ্লো সহ। ঠিক আছে? যদি মিড লেভেল থাকে তা জানলে পারলে ভালো, না জানলে দেন এই যে নেটফ্লিক্সটা আমরা বানাচ্ছি, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ লিঙ্কডইন না ফেসবুক। তো তখন এই যে এইটা নট লাইক আমি অনেক সময় যখন ইন্টারভিউর ব্যবস্থা করছিলাম, অনেকের কোড আমি দেখছি এবং ইন্টারভিউ, ওরা কি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে? আমি দেখেই বুঝছি যে কপি মারছে, এটা জানেও না আসলে কিভাবে কাজ করে। কিভাবে শিওর হইলাম? আমাদের যে গুগলের যে ফায়ারবেসটা আছে, হ্যাঁ, ফায়ারবেসের যে স্যাম্পল কোডগুলো দেওয়া আছে, হুবহু কপি পেস্ট মারছে। কয়েকটা সিভিতে আমি মানে রিপোর্টে গিয়ে দেখছি আমি। বাট এভাবে তো আপনি শিখতে পারতেছেন না, বিকজ ইফ ইউ ট্রুলি try to learn, then you try to think how the code organizes. নিশ্চয়ই এত বড় একটা ফাংশন আপনি সিঙ্গেল ফাইলে লিখে বলবেন না যে আমি ডুইং গুড। সো দিস টাইপ অফ থিং। সো
যেটা নিয়ে বলতেছিলাম প্রজেক্ট রিকোয়ারমেন্ট, দেন অ্যাকর্ডিং টু ইয়োর স্টেট ইউ ডিফাইন ইয়োর স্ট্যাক, নেক্সট ইউ কমপ্লিট ইট। নাও ধরেন একদম ফ্রেশার যে সেও নেটফ্লিক্স বানাইতে চায়, তার ফোকাস হতে হবে যেন তার রিয়াক্ট কম্পোনেন্টগুলা ভালো হয়, সুন্দর হয়, সুন্দর কম্পোজিট হয়, তার নোড.js এর ফাংশনগুলো যেন প্রপারলি মেইনটেইনড হয়, নট লাইক সিঙ্গেল ফাংশনের মধ্যেই কন্ট্রোলারের মধ্যেই সব বসাই দিল, তাই না? সো ডিপেন্ডিং অন ইয়োর সিচুয়েশন। এখন যদি আপনি কাউন্টার লজিক দেন আমাকে, ভাই তাহলে আপনি কি করবেন? ইন্টারেস্টিং কোয়েশ্চন। অ্যান্সারটা হচ্ছে ফর মি অ্যাকচুয়ালি আই উইল ডু দ্যাট। সেটা হচ্ছে নেটফ্লিক্সে আমি মাইক্রো সার্ভিস দিয়ে বানাবো। মাইক্রো সার্ভিস দিয়ে বানানোর পরে এখানে আমি ধরেন হচ্ছে গিয়া প্রপার 100% টেস্ট কভারেজ, E2E টেস্টিং, তারপরে ধরেন ডিপ্লয়মেন্ট পর্যন্ত, ইভেন S3-তে গিয়ে কিভাবে সে আসলে SaaS টোকেন দিয়ে কাজ করবে। আমি জাম্বল অনেক জার্গন ইউজ করতেছি ইচ্ছা করে, যারা ইন্টারেস্টেড টার্মগুলো প্লিজ সার্চ করে দেখবেন, বিকজ আমি এখন যেহেতু সিনিয়র পার্সপেক্টিভে বলতেছি, তো আমি এই জন্য জার্গনগুলো ইউজ করতেছি, ঠিক আছে? তো ধরেন এই SaaS টোকেন দিয়ে কিভাবে আমি হ্যান্ডেল করব, সো ওই জিনিসগুলো কিন্তু আমাকে মাইক্রো সার্ভিস বানানোর পর হ্যান্ডেল করতে হবে। সো দেখেন একই প্রজেক্ট তিনজন তিনভাবে হ্যান্ডেল করতেছে। নাও সরি আরেকটু টাইম নেই। নাও দ্য ইমাজিনেশন অ্যান্সারটা আমি এভাবে দিই, ধর আপনার নেটফ্লিক্স ভালো লাগতেছে না, এটা কমন জিনিস। আমি এখন কিছু ডোমেইন কিনছি, যেমন গিট স্ট্যাটস, তারপরে ভিডিজিনি, এগুলো আমি কিনছি। এগুলার কাজ হচ্ছে আমি ওই যে প্রবলেমটা চিন্তা করতেছি, যে ধরেন আমি আরো সিনিয়র, সো নাও আই হ্যাভ টু কাম আপ উইথ দ্য প্রবলেম ফার্স্ট, দেন কাম আপ উইথ দ্য সলিউশন, ঠিক আছে? সো এই যে গিট নিয়ে যে অ্যানালাইটিক্যাল প্রবলেমটা আমরা ফেস করি, যে আমি আমার পার্সোনাল যেই রিপোজিটরি ওয়াইজ যেই অ্যানালাইটিক্সটা, এটা আমি পাই না কিন্তু আসলে। আমি পাই হলিস্টিক একটা গিটহাব যদি আমি ঢুকি দেখি যে আমি হচ্ছে গিয়া একটা হলিস্টিক সেটিংসে গেলে একটা হলিস্টিক রেজাল্ট পাই, নট রিপোজিটরি ওয়াইজ, অর মেবি উল্টা বলছি, সরি, আমি রিপোজিটরি ওয়াইজ পাই, নট দ্য হলিস্টিক। লাইক আজকে আমার টোটাল রিপোজিটরি মিলে কত মানুষ ভিজিট করছে, টোটাল রিপোজিটরিতে কতগুলো ক্লোন হয়েছে। সো এটা একটা প্রবলেম না, হাউ ক্যান আই সলভ ইট? এইটা ধরেন আমি এখন চিন্তা করছি মাইক্রো সার্ভিস করবো, গিটহাবে রাখবো, নাকি আমি S3-তে রাখবো, AWS-এ রাখবো। সো দিস ইজ হাউ আই ওয়ার্ক নাও। এইটা করতে গেলে এখন আমাকে যা যা পড়তে হবে, আই স্টার্টিং রিডিং অ্যান্ড এগেইন ইন ডেপথ। অ্যান্ড যদি মনে হয় যে এটা আমার মোটামুটি কম্পোজেবল, এটা বানায় ভিডিও বানাইলে 1 ঘন্টার ভিডিও বানাইলে মানুষের উপকার হবে, দেন আই ট্রাই টু র্যাপ ইট আপ। আর মনে হয় যে এটা খুব বেশি জিনিস, দেন আইল জাস্ট স্কিপ ইট অ্যান্ড গো কিপ লার্নিং। অ্যান্সার কি হয়েছে কিনা? হ্যাঁ ভাই, মানে আমি শুনতেছিলাম আর কি, আমার শুনতেও ভালো লাগতেছিল, মানে পুরো প্রসেসটা আপনি যেভাবে সুন্দর করে বলতেছেন, আমি আসলে মনে হইতেছে যে সামনে দেখতে পারতেছি আর কি, এরকম ফিল হইতেছিল। সো হোপফুলি মানে আমাদের যারা অডিয়েন্স যারা আছেন তারাও হয়তো এখান থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে কিভাবে, যে প্রশ্নটা সবচেয়ে বেশি হয়তো অনেকে আমরা করে থাকি যে ভাই আমি কি প্রজেক্ট বানাবো, আমার কোনো প্রজেক্ট আইডিয়া নাই, আমি বুঝতেছি না কি করব। ভাই কিন্তু বলে দিল যে আপনি স্টেপ বাই স্টেপ কোন সিচুয়েশনে থাকলে আপনি কিরকম অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, কোনটা নিয়ে চিন্তা করতে পারবেন। ভাই আমরা ওই স্টেজের আরেকটু আগে, মানে আরো বিগিনার একটা স্টেজে আমি আপনার কাছ থেকে ছোট্ট একটা সাজেশন নিতে চাই। ধরেন কেউ আসলে প্রোগ্রামিংই জানে না, প্রোগ্রামিংই শুরু করতে চাইতেছে, সো যেই বড় কনফিউশনটা সে শুরুতেই ফেস করে ভাই, সে যখন অনেককে জিজ্ঞাসা করে ভাই আমি কোনটা শিখবো, সবাই রিকমেন্ড করতেছে ধরেন তাকে তুমি সি শেখো, C++ শেখো, এরকম শেখো। আবার যখন সে একটা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড জায়গায় যেতেছে, সবাই থেকে এনফোর্স করতেছে HTML CSS শিখছো, এখন তুমি জাভাস্ক্রিপ্ট শেখো। আমাদের অনেক এরকম কনফিউজ লার্নার আমরা পাই, যারা আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং শিখবে এই ডিসিশন নিতে গিয়ে সে প্রোগ্রামিং শেখে না, তার ডিলে হয়ে যায় 6 মাস 1 বছর। সো মানে এই যে অ্যাপ্রোচটা, অ্যাকচুয়াল প্রোগ্রামিং শেখার অ্যাপ্রোচটা ভাই কেমন হওয়া উচিত? যেমন প্রবলেম সলভিং এর কথা শুনলে আমরা অনেক ভয় পাই যে প্রবলেম সলভিং করবো, বাট এই জিনিসটাও তো ভেরি ইম্পর্টেন্ট। সো মানে আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে, আপনি যদিও একটু অ্যাডভান্স লেভেলের সবাইকে নিয়ে ভিডিও বানান, কন্টেন্ট বানান, বাট হোপফুলি এই প্রবলেমটা আপনিও আমাদের বিগিনারদের ভিতরে দেখছেন যে যাদের আসলে কোর নলেজের বেশ একটা বড় ঘাটতি থাকে, তারা হয়তো একটা সফটওয়্যার বানাইতে পারতেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করতেছে এই নলেজটা তাদের নাই। তারা ওই যে আপনি বললেন যে কপি পেস্ট করে হয়তো বসাই দিতেছে, বাট জানে না যে এখানে আসলে কি ঘটতেছে। সো এই যে আপনি যেটা বললেন যে বাই হার্ট লার্নিং, এই বাই হার্ট লার্নিং আসলে আমি কিভাবে মানে ইমপ্লিমেন্ট করতে পারি আমার শেখার জার্নিতে, যদি আমি অনেক বিগিনারই হই, শুরু থেকে আমি কিভাবে সেটা অর্গানাইজড হতে পারি? আচ্ছা, সো এখানে দুটো জিনিস একটা বলি। ফার্স্ট থিং হচ্ছে, ইভেন আমি অ্যাডভান্স জিনিস বানাই, মেইন কারণ হচ্ছে আমার একই জিনিস বারবার বলতে ভালো লাগে না। সো বিগিনার জিনিসটা আমি জন্য আর বলি, বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে ইট ইজ এ গুড, আই এম নট সেইং ইটস এ ব্যাড, ইটস গুড দ্যাট আমাদের বিগিনারদের জন্য হিউজ রিসোর্স বাংলাদেশ অলরেডি আছে। So just why should I do the same thing? I'm not adding any value to the industry.
দ্যাটস ওয়াই অ্যাডভান্স। বাট ভাই একটু জাস্ট শুধু এই যে হিউজ রিসোর্সেস আছে যে অলরেডি আপনি বলতেছেন, এটাই কি আসলে কনফিউশনের আরেকটা বড় কারণ হইতেছে কিনা? ইন্টারেস্টিংলি হতে পারে। সো অ্যাডভান্স বানাই এই কারণেই যে এখানে আমি মনে করি যে অ্যাজ এ হিউম্যান আই এম অ্যাডিং সাম ভ্যালুস, I try to fill that void or fill that vacuum. That's why I make the advance. এবং সামনে হয়তো বা ইভেন আমি টেকও বানাবো না, সফট স্কিল নিয়ে আমি অনেক রকম ভিডিও বানাবো। বাট ভাই honestly we all were beginner at some time. Right. So beginner question হতে পারে, but that doesn't mean I cannot answer because I was also a beginner. Right. Then so I can answer it very accurately. সো মেইন কথা হচ্ছে যে আই থিঙ্ক বর্তমানে বাংলাদেশে কম্পিউটার যেরকম জয়কার, যখন আমি 5 সালে ইউনিভার্সিটিতে ভর্তি হই সেই সময় আমি কম্পিউটার টাচ করি। এইচএসসি পর্যন্ত আই ডিডন্ট ইভেন টাচ এনি কম্পিউটার। নাও হোয়াট আই এম ট্রাইং টু সে, আমাদের ফার্স্ট যে কোর্সটা ছিল সি, এই সিতে স্যার যতই ধরেন আমাদেরকে সিনট্যাক্স দেখাইতো, বাট দ্য মেইন থিং ওয়াজ পেন অ্যান্ড পেপার। শুনতে খুব অদ্ভুত লাগতে পারে, শুনতে নাও মানতে পারেন, বাট একটা টার্ম আছে না, ট্রাস্ট মি ব্রো, বাট ইট অ্যাকচুয়ালি একটা ইংলিশ টার্ম হচ্ছে ইমপ্রিন্টেড ইন মাই ব্রেইন। ঠিক আছে, এরকম বহুত সপ্তাহ গেছে। আমি ঢাকা থেকে রাজশাহীতে পড়াশোনা করছি রুয়েটে, তো ট্রেনে যখন গেছি আমি কাগজ কলমে প্রোগ্রামিং কোড লিখছি। ঠিক আছে, বিকজ ওই যে বালাগরুর স্বামী বোনানো যে বইগুলো ছিল এখানে প্রচুর এক্সাম্পল ছিল লাস্টে এনোশনালি। সো ওই প্রবলেমগুলো সলভ করার জন্য আই ডিডন্ট নিড এনি অ্যাকচুয়াল কম্পিউটার, I just needed to write the things. How do I solve it? Where is the variable? What is happening? তো যারা আসলেও প্রোগ্রামিং এ ক্যারিয়ার করতে যান, even though you started React already, that's fine. You are already earning 20K, 30K BDT, that's fine. But unless and until you are not solidifying your programming knowledge, খুব soon আপনি স্টাক হবেন, খুব soon তার চেয়ে বেশি ChatGPT আপনাকে রিপ্লেস করে দিবে। রাইট। বাট যদি আপনার এই যে প্রোগ্রামিং করার যে ক্যাপাসিটি ইজ নট কামিং টু পেন অ্যান্ড পেপার, ইজ কাম টু পেন অ্যান্ড পেপার, আপনাকে পেন অ্যান্ড পেপারে বসা দিলাম, বললাম যে সেতু ভাই এক্সাম্পলটা দিই, সামনে বসে আছে, ভাই এই একটা প্রবলেম আপনি কাগজ কলমে সলভ করেন, ইউ ক্যান ডু ইট, ইউ উইল সার্ভাইভ হোয়াট এভার দ্য জিপিটি কামস। সো এটা হচ্ছে কি ফার্স্ট জিনিস প্রোগ্রামিং এ শেখার ব্যাপারে। সেকেন্ড জিনিস আমি যেটা দেখছি আমার লাইফ থেকে বা আমার ফ্রেন্ডের লাইফ থেকে, সেটা হচ্ছে ইউ নিড এ লট অফ প্র্যাকটিস ভাই, লট। ঠিক আছে, ইটস নট লাইক দ্যাট ওকে সেতু ভাই 5টা এক্সাম্পল দিছে, 5টা করে আমি খুশি, আমি এখন আই শুড বি এ গুড ডেভেলপার রাইট নাও। নো, ইউ শুড গেট 5 from সেতু ভাই to just get the starting. You must get 50 to get the confidence. Programming is all about confidence. So আমি একটু ফরওয়ার্ড করি তাহলে। সো whoever the person is watching it right now বা later, যারা প্রোগ্রামিং ক্যারিয়ার করতে চান, এখনো প্রোগ্রামিং এর কনসেপ্ট বা এই যে ব্যাপারগুলা, হ্যাঁ শুধু অ্যালগরিদম বলবো না, ব্যাপারগুলা ক্লিয়ার না, ভেরিয়েবলের ডাটা কেমনে হচ্ছে, কেমনে রাখতেছি, কি হচ্ছে না হচ্ছে, প্লিজ ইনভেস্ট সাম টাইম। মেবি আপনি অফ জব করতেছেন, বাট অ্যাটলিস্ট সাম টাইম ইন দ্য হোল ইয়োর লাইফ। নাও প্রবলেম সলভিং নিয়ে যদি বলতে হয়, অনেস্টলি আমি কিন্তু লিড কোড খুব বেশি, আই মিন 3-4টা মনে হয় করছি মাইন্ডে কাইটে, তাও যে হয়েছে আমি বলবো না, বিকজ ওই যে বললাম আমি যে ইউনিভার্সিটি লেভেলে যে টাইমটা ইনভেস্ট করছি এই যে কাগজ কলমে করতে করতে, ওইটা দিয়ে ধরেন উতরাই গেছি আর কি লাইফে, যতগুলো ইন্টারভিউ পাস করছি আমি। ঠিক আছে, আহামরি যে লিড কোড সলভ করতে হবে তা না। তো লিড কোড এখন যারা একাডেমিক্যালি ইউনিভার্সিটিতে পড়েন নাই, তাদের তো এইটা একটা ভ্যাকুম আছে, ওইটা দিয়ে আপনি লিড কোড সলভ করতে পারেন। বাট মাই সাজেশন হিয়ার ইজ লিড কোড ইজ নট ইয়োর target. That your target is get the problem, write in pen and paper in your own language or in your own algorithm, and then try to execute it in your language. Now language comes JavaScript হতে পারে, PHP হতে পারে, যদি আপনি C# বাংলাদেশে এখন প্রচুর C# ডেভেলপার আছে, C# হতে পারে, ডাজন্ট ম্যাটার। তো এটাই আর কি। এরপর আপনি ওয়েব ডেভেলপমেন্টে গেলে রিয়াক্ট শিখবেন, আপনি যদি ব্যাকএন্ডে যান আপনি জাভা শিখবেন, ডটনেট শিখবেন, নোড.js শিখবেন, মঙ্গোডিবি শিখবেন, পোস্টগ্রেস শিখবেন, কিন্তু আপনাকে ওই কোর জিনিস থাকতেই হবে ভাই, পারবেন না আসলে। রাইট ভাই, এটা আমরাও বলি, এই জন্য আমরা ধরেন যখন ওই যে বললাম না যে আমাদের সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা সেটা হলো একটা সার্টেন টাইমের মধ্যে আমাদের সবকিছু আসলে শেষ করতে হয়। বাট এটার মানে এই না যে এইটুক টাইমের মধ্যে সবাইকে আমরা এক্সপার্ট বানাই দিতেছি, অ্যাটলিস্ট আমরা একটা ওভারভিউ দিয়ে জার্নিটা স্টার্ট করে দিতেছি, এই জার্নিটা চলমান থাকবেই।
সো এই হোপফুলি আমাদের যারা লার্নাররা আছেন তারা এই সম্পর্কে একটা ধারণা অবশ্যই ভাইয়ের এই কথার মাধ্যমে পাইছেন। এখন এই জায়গাটা থেকে আমার নিজের না ভাই, আমার ওই আমাদেরও সেই 2010-11-তে যখন আমরা শিখতাম তখনকার কথা মনে পড়তেছে যে আমরা তখন এই এত এত পাওয়ারফুল কোড এডিটর নিয়ে তখন আমরা কাজ করতাম না। আমাদের সিম্পল নোটপ্যাড প্লাস প্লাস ছিল, সেখানে পুরো জিনিসটা আমরা নিজেরা লিখতাম যাতে কোনো এক্সট্রা এক্সটেনশন আমাদের সাপোর্ট না দেয়, কিছু না দেয়। বারবার বারবার লিখতে গিয়ে আমাদের ওটা আসলে মেমোরিতে একটা সময় গিয়ে একদম পার্মানেন্ট, পুরো জিনিসটা মাসল মেমোরির মতো হয়ে গেছিল আমাদের জন্য, যে এই জিনিসটা লিখতে হবে এইভাবে আমি লিখে ফেলতে পারবো। আর এখন তো ধরেন কেউ শুরু করলেই ভাই ভিএস কোডের এক্সটেনশন, মানে এইটার মধ্যে আবার এআই ইন্টিগ্রেট করা হইতেছে ডে বাই ডে, বিভিন্ন এক্সটেনশনের মাধ্যমে কোড অলমোস্ট লিখে দিতেছে। সো আপনি যে পয়েন্টটা বললেন যে আসলে যদি কেউ এরকম শুধু কপি পেস্ট করে যায়, কনফিডেন্সটা না থাকে, চ্যাট জিপিটি তাকে আসলে রিপ্লেসই করে দেবে হয়তো। ওকে, সো হোপফুলি ভাই এই 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 পয়েন্টটা একদম সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এবং সবার জন্য এই জিনিসটা মানে একেবারেই ক্লিয়ার আর কি। ভাই এখানে আরেকটা যে পয়েন্ট আপনি বলছিলেন যে আমাদের বিগিনারদের জন্য আসলে বাংলায় অনেক বেশি রিসোর্সেস আলহামদুলিল্লাহ এখন তৈরি হয়ে গেছে, এবং অনেক কোর্সেসও আছে যে কোর্সেসগুলো আসলেই ভালো এবং সবাই ট্রাই করতেছে ভালো কিছু ডেলিভার করার। কিন্তু এইখানে আমরা আরেকটা খুব মানে কথা শুনি আর কি ভাই, আমরা অ্যাজ এ মেন্টর হিসেবে যে কথা শুনি সেটা হইতেছে যে ভাই আপনারা বিগিনারদের নিয়ে এত কাজ করতেছেন কিন্তু অ্যাডভান্স কোনো টপিকের উপরে আপনারা কেন কাজ করেন না, মানে অ্যাডভান্স টপিকের রিসোর্সেস কেন আমাদের মেন্টররা বানায় না। এই যে যে এখানে যেমন আমাদের একটা খুব বড় এখানে কথা থাকে যে ভাই আমরা বিগিনারদেরই রেডি করতে পারতেছি না, তাদেরকে কমপ্লিট করতে পারতেছি না, অ্যাডভান্স লার্নার আমরা আসলে বানাবো কিভাবে? আমরা যদি ওই রিলেটেড ভিডিও দেই বা ওই রিলেটেড কোর্সেসও আমরা রেডি করি, আমরা ওই এনাফ লার্নারটা পাই না যে আমরা এটা আসলে সাস্টেন করে আগাইতে পারবো। সো এর ভিতর থেকেও যদি ভাই কি আসলে শিখতে চায়, আপনি নিজে যেমন অনেক শেখেন, অনেক এক্সপ্লোর করেন, তার এই অ্যাডভান্স জিনিসগুলো শেখার রিসোর্সেস কি হইতে পারে? সে কোন কোন মাধ্যম বা কোন কোন বিষয়গুলো বা কোন কোন ওয়েবসাইটও সে আসলে ফলো করতে পারে, বা কিভাবে সে আগাইতে পারে এই জায়গাটা থেকে? এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি লিঙ্কডইনে প্রচুর সময় লিখি, ইভেন এই এই রেভলিউশনের আগেও লিখতাম যে প্রতিটা কোম্পানির উচিত আসলে অ্যাটলিস্ট প্রতিটা ডেভেলপার না হোক প্রতিটা টিমকে লার্নিং ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা। সো লার্নিং ম্যাটেরিয়াল বলতে আমি ঘুরে ঘুরে প্লুরাল সাইট, লিঙ্কডইন লার্নিং অথবা ইউডেমি এগুলাকেই মিন করি। সো যারা আসলে এগুলা শিখতে চান আমি সাজেস্ট করব, এখানে এটা আমাদের বাংলাদেশের যে এডটেক ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে উইথ ডিউ রেসপেক্ট, এটা এখনো খুব বিগিনার পর্যায়ে আছে, আমাদের আর অনেক দূর যেতে হবে। ঠিক আছে, প্লুরাল সাইট স্টার্টেড 15 years ago, আমরা মাত্র শুরু করতেছি। ইভেন আমাদের কন্টেন্ট রেডি করতে হবে, এনভায়রনমেন্ট রেডি করতে হবে, এটা নিয়ে কম্পিট করার দরকার নাই, আমরা আমাদের মতো রাগাবো বাংলাদেশ ইন্ডাস্ট্রি। বাট ইফ ইউ রিয়েলি want to learn more, which is our current edtech industry is not supporting, go to Plural Site, go to LinkedIn Learning, go to Udemy. এখন যদি বলেন আপনার কোম্পানি টাকা দেয় না, হইতেই পারে, দেন go to ETX, go to Coursera। আমার স্পষ্ট মনে আছে আমি যখন ওকে আই এম ফরচুনেট যে আমি অপশনগুলো পাইছিলাম, বাট প্লুরাল সাইটে আমি যখন রিয়াক্ট শেখা শুরু করি, আমি একই সাথে প্লুরাল সাইটের টোটাল রিয়াক্ট প্লেলিস্ট এবং লিঙ্কডইন লার্নিং এর টোটাল রিয়াক্ট প্লেলিস্ট আমি 2 বার শেষ করছিলাম কয়েক মাসের মধ্যে, খালি দেখে গেছি কয়েকবার দেখছি। রিয়েলি আই মিন আই জাস্ট ইউটিলাইজ মাই কমিউট টাইম অফিস টু, তখন তো হোম অফিস ছিল না, সবই অফিস, বাইরে অফিস। তো এর ফলে যেটা হয়েছে যে ওই নলেজটা চলে আসছে। এখন যদি মনে হয় যে না, ইউ ডোন্ট নিড স্পেশালাইজড পাথ, ইউ নিড ডেডিকেটেড টপিকস, ইউডেমি ইজ ইউর বেস্ট চয়েস। ইউডেমিতে একটা কোর্স কিনেন $30 $35 দিয়ে, বা হোয়াট এভার দ্য প্রাইসেস, দেন ওয়াচ ইট কাপল অফ টাইমস। ভাই কাপল অফ টাইমস শব্দটা খুবই ইম্পর্টেন্ট। একটা নলেজ একবার শুনলেই যদি হয়ে যেত, উই উড বি রোবট, নট দ্য হিউম্যান। এটাই আর কি। সো কোথায় শিখবো ভাই? আনসার হচ্ছে এগুলাই, যে এই তিনটা আমি ফিল করছি এখানে হিউজ পরিমাণে কন্টেন্ট আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু ওয়ার্ক, অ্যান্ড যদি আটকায় যান ওইটার উপরে আসলে আপনাকে তখন গুগল সার্চের উপরে যেতে হবে। এখন জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, তো এটাই আর কি। রাইট ভাই, মানে এই যে আপনি এই ব্যাপারটা আপনি যেমন আমাদেরকে খুব সুন্দর মতো বললেন যে প্লুরাল সাইট কবে শুরু হয়েছে, আর আমাদের এডটেক কোম্পানিগুলো শুরু হয়েছে রিসেন্ট। সো আমরা আসলে চাইলেও যে খুব অ্যাডভান্স টপিক নিয়ে আমরা কাজ করতে পারবো এটা এখনই না, হয়তো আমরা ভেরি সুন খুব দ্রুতই হয়তো আমরা সেই জিনিসগুলো চালু করতে পারবো। অলরেডি যদিও বিভিন্ন বাংলাদেশের যে এডটেক প্ল্যাটফর্মগুলো আছে তারাও আস্তে আস্তে অ্যাডভান্স টপিকগুলো নিয়ে কাজ করা শুরু করছে, সেই রিস্কটা নেওয়ার চেষ্টা করছে। যেমন আমরা ভাই জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করার কোর্স আমরা আনছিলাম, যেটা বেশ ডিফিকাল্ট, আমাদের খুবই নিশ অডিয়েন্স, কারণ ম্যাক্সিমাম পিপল যারা জাভাস্ক্রিপ্ট শিখতেছে তারা ফ্রন্ট এন্ড রিয়াক্ট দিয়ে শিখবে, তারা হয়তো ব্যাক এন্ড খুব বেশি সবাই
শুরুর দিকে শিখতেও চায় না, যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে তারা কোথাও না কোথাও ইন্টার্ন করতে চায়। তো তাদের যখনই ডিরেক্টলি প্রশ্ন করে যে ভাই আমি ফ্রন্ট এন্ড ডেভেলপারই হইতে চাই, আমার কি আসলে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শেখার দরকার আছে কিনা, মানে ওকে তো ডিরেক্ট বলা যায় না যে না আপনি এটা না শিখলে আসলে ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবেন না। তো তখন তার আর কোনো ইন্টারেস্ট থাকে না। সো এইরকম নিশ টপিকগুলো অ্যাটলিস্ট আমরা শুরু করছি, আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি সাপোর্ট দেন, ডেফিনেটলি আরো অনেক অ্যাডভান্স টপিক নিয়ে আমরা হয়তো সামনে কাজ করতে পারবো। সো ভাই মানে আপনি অলরেডি আপনার এখানে বোধহয় এখন অনেক বাজে, মানে না, আমার হাতে সময়টা টাইম আছে, সমস্যা নাই, কথা বলতে বলতে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ডোন্ট মানে রাশ, লেটস বলছিলাম যে মেক আপনি দিস যদি আসলে কনভারসেশন ফ্রুটফুল টু এভরিওয়ান। ইয়া, রাইট, আমার হাতে তাহলে টাইম ভাই আছে, মানে সমস্যা নাই। ওকে ওকে, তাহলে তাহলে খুবই ভালো হলো। মানে আজকে আমি আমাদের যে কনফিউশন গুলো এগুলো আসলে মানে একটু ক্লিয়ার করে নিই, আমি নিজেও অনেক কিছু খুব মনোযোগ দিয়ে শিখতেছি ভাই। মানে এইখানে আরেকটা পয়েন্ট, যেটা এর আগে আপনার সাথে প্রায় আমার আরো 1 বছরের আগেও যে ব্যাপারটা নিয়ে কথা হয়েছে, সেটা হলো মানে আমাদের এই যে ডেভেলপমেন্ট যে লাইফ, ডেভেলপারদের যে লাইফ, শেখার যে লাইফ, এইটার সাথে আমাদের মানে একদম রিয়েল লাইফ, আমাদের অনেক সময় যেটা হয় যারা অবসেশন লেভেলে চলে যায় প্রোগ্রামিং নিয়ে, বা আমরা ধরেন দিন রাত আমি মানে প্রোগ্রামিং নিয়ে আসি, এইখানে আরেকটা সমস্যা যেটা হয় ভাই একা শিখতে গেলে, যে আপনি আসলে জাজ করতে পারেন না যে আপনি কতটুকু শিখছেন, বা অন্য কারোর সাথে আপনার কম্পেয়ার করার সুযোগ থাকে না একা একা শিখতে। এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় ভাই, যে আপনার নিজের কনফিডেন্সটা তো সবসময় গ্রো হয়ই না, বরং যে সেই ইম্পোস্টার সিনড্রোমের যে ব্যাপারটা আপনার ফিল হবে আপনি কিছুই পারেন না, মানে যে কোনো সময় এটা আসলে আমি বিপদে পড়ে যেতে পারি। একা শেখার এই চ্যালেঞ্জেস গুলো হোপফুলি আপনিও খুব ভালো মতোই জানেন ভাই, যে একা শিখতে গেলে কি কি চ্যালেঞ্জেস আসে, এইগুলা ভাই আমরা তাহলে আসলে ওভারকাম কিভাবে করব? কারণ শুরুতেই তো আমি একটা টিমে যেতে পারতেছি না, অনেকের ভার্সিটিতে পড়ার অপরচুনিটি থাকে না, সে একা শেখার এই চ্যালেঞ্জেস গুলা কিভাবে ফেস করতে পারে? রাইট, সাথে আরো প্রবলেম হচ্ছে যদি টিমের মধ্যে আনফরচুনেটলি, স্যাড বাট ট্রু, কোনো ইগোটিক সিনিয়র থাকে রাইট যার সাথে রাইট কথা বলা যায় না। এটা রাইট আমরা সবাই তো আসলে মাই ডিয়ার টাইপের মানুষ না, তাই না? রাইট সো রাইট এটা আমি অনেকের কাছে শুনছি, এই জন্যই বললাম আর কি আজকে ভোকাল হইলাম জিনিসটা নিয়ে। এটা ঠিক না আসলে। তো ফার্স্ট জিনিস হচ্ছে যে আমি আমার লাইফ থেকে যেটা দেখছি, ওকে, সো একা শেখার ব্যাপারে যে চ্যালেঞ্জেস গুলো এবং কিভাবে ওভারকাম করা যায়। আই ওয়াজ লাকি, এবং দ্যাট টাইম ওয়াজ বেসিসের গোল্ডেন টাইম বলা যায়, যখন 2009-10 দিকে বেসিস বিআইটিএম তখনও হয় নাই। হ্যাঁ, একটা নারী চেনা আসছিল, বিভিন্ন রকমের কোর্স টোর্স হইতো, তারপরে তো আমরা হিস্ট্রি জানি, দিকে না যাই আর। তো তখন আই ওয়াজ লাকি দ্যাট আই ফাউন্ড সাম মেন্টরস, লাইক তাইমুন ভাইয়া ছিলেন, বা দিক থেকে নারেশ জেন আসছিল, সে খুবই। সো এখান থেকে যদিও কথা কিছু বুঝতেছিলাম না, বাট ওই টার্মগুলা মাথার মধ্যে গাইতে গেছিল, লাইক কোর্সম্যাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। দেন যখন সেলিসে ছিলাম, সেলিসের মধ্যে তো ভাই আমাদেরকে কিছু জিনিস শিখাইছিলেন, লাইক সফটওয়্যার ডিজাইন প্রিন্সিপাল, প্যাটার্ন এবং অনেক কিছু। আমার টেক হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে যে ইটস ট্রু, মেবি নট অল কোম্পানিজ হ্যাভ হেল্প মাইন্ডেড, আই মিন গুড সফট মাইন্ডেড সিনিয়র্স, যারা আসলে আসলেও হেল্প করতে চায় আমাদেরকে। সবাই তো অনলাইনে টিচিং করবে তা না, বাট আমরা সবাই তো জেনারেলি ভালো মানুষ চেষ্টা করি, হওয়ার চেষ্টা রাইট করি। সো সো ইটস অলসো ট্রু, বাংলাদেশের সব কোম্পানির মধ্যেই এরকম সিনিয়ররা ভালো না। কিছু কিছু কোম্পানিতে ভালো মানুষ, কিছু কোম্পানি হয়তো বা একটু নট অত ভালো, ঠিক আছে, খারাপ না বলি সরাসরি। তো এখন আমরা যদি শিখতে যাই, সো আমি তো কিছু করলাম, এখন ভালো হইলো কি হইলো না, এটা যদি আমার যাদের সাথে আমি 8-10 ঘন্টা কাজ করি তাদের কাছে কাউকে রিচ আউট করতে না পারি, ওই কোম্পানির হোক, অন্য টিমের হোক, সরি ওই টিমের না হোক, অন্য টিমের হোক, ওই কোম্পানির অন্য কেউ হোক, যদি রিচ আউট করতে না পারি, সো রিচ আউট করতে পারলে দ্যাট ইজ দ্য বেস্ট পারসন, যে ভাইয়া আমি একটা কাজ করছি শখের বসে, তো এটা আপনাকে আমি দেখাই, আপনি একটু উইকেন্ডে দেখেন, দেখে আমাকে একটু সাজেশন দিয়ে, ঠিক আছে, বিকজ হি অলরেডি নো ইউর ফেস, হি অর শি অলরেডি নোজ ইউর ফেস, সো হি ক্যান বি রিচ আউট টু ইজিলি। না এরকম না থাকলে, বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়া খুবই অ্যাক্টিভ, আমরা অলরেডি মোটামুটি জানি ঢাকার টপ লেভেল কি কোন কোন ভাইয়ারা কাজ করতেছে, কোথায় কি কাজ করতেছে, মোটামুটি আমরা জানি কিন্তু। সো রিচ আউট ওয়ান অফ দেম, বা একটা গ্রুপে পোস্ট করে দিতে পারে। আমাদের টক জিএস, অ্যাজ পার মাই ওপিনিয়ন, ভেরি অ্যাক্টিভ এবং ইফেক্টিভ এবং হেল্পফুল একটা গ্রুপ, টক জিএস, যদি আপনি জাভাস্ক্রিপ্টে কাজ করেন তাহলে। সো ট্রাই টু ফার্নিশ এ প্রজেক্ট, ট্রাই টু ডু সামথিং গুড অ্যান্ড পোস্ট ইট হিয়ার, ভাই আমি এই প্রজেক্টটা করছি, প্লিজ লেট মি নো ইউর ফিডব্যাকস। দেখবেন অনেকেই আপনাকে ফিডব্যাক দিচ্ছে। সো দিস ইজ হাউ ইউ আর লার্নিং। এখন নেক্সট কোশ্চেন, ভাইয়া কি জানি না তাই তো জানি না। হ্যাঁ, তো এটার অ্যান্সারটা হচ্ছে গিয়া যে আসলে বেস্ট প্র্যাকটিসেস যদি আপনি সার্চ করেন, যেটা আমি যেভাবে লার্নিং করছি আমি মালয়েশিয়াতে, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট বেস্ট প্র্যাকটিসেস, নোটজেস বেস্ট প্র্যাকটিসেস, আর্কিটেকচার,
তারপরে হচ্ছে গিয়ে ডাটাবেজ আর বেস্ট প্র্যাকটিসেস। তো এখন এরকম বেশ কিছু পপুলার গিটহাব কিন্তু আছে, ঠিক আছে? এবং ঠিক ওই যে একটা টার্ম আছে, টার্মটা ভুলে গেছি, বাট সার্চ করলে পাবেন। প্রায় 70,000-80,000 স্টার আছে রিপোর্টগুলোতে, ঠিক আছে? সো ওই রিপোর্টগুলোতে দেখবেন ওরা একদম মানে বইয়ের মতো করে একদম ডকুমেন্টেড করছে। ইটস ট্রু, সবকিছু আপনি প্রথমে বুঝবেন না, বাট অ্যাটলিস্ট যেটা আমি বললাম 9-10 সালের কথা, যে আমার মাথায় অ্যাটলিস্ট ওয়ার্ডগুলো ছিল। সো সো আপনি আস্তে আস্তে ওয়ার্ডগুলো পড়বেন, জানবেন, বুঝবেন, প্র্যাকটিস করবেন, ইমপ্লিমেন্ট করবেন। অ্যান্ড রিমেম্বার ভাই, এগুলো আমাদের লাইফ লং জার্নি। হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলি। বিকজ যারা আসলে এখন লার্নার বা ফ্রেশার, তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে এখন। ইটস ট্রু, গত 1 ডিকেড আমাদের দেশের যে অবস্থা ছিল, আমাদের কুইকলি টাকা কামাইতে না পারলে আসলেও খুব কষ্ট হইতো। আমি সফটলি হ্যান্ডেল করছি সবার ব্যাপারটা, যে আসলেও অনেকে হয়তো বলতো এত অস্থির কেন সবাই। অস্থিরতার কারণ তো আসলে আমাদের হিউম্যান লাইফ না, অন্যখানে অস্থিরতার কারণটা ছিল। বাট যারাই এই লাইনে আসছেন, আমার রিকোয়েস্ট, ওকে ফাইন, ইফ ইউ ওয়ান্ট টু ডু এ জব, ডু দ্য জব, বাট ডোন্ট ফরগেট ইউর মেইন লার্নিং থিংস। দ্য থিং উইল মেক ইউ স্ট্রঙ্গার অ্যান্ড লিভ দ্য হোল লাইফ। সো সামারি হচ্ছে এটাই, কি শিখবো, অ্যান্সারটা হচ্ছে গিয়া বেস্ট প্র্যাকটিসেস, হোয়াট এভার দ্য টপিক্স ইস, এবং বেশ কিছু ভালো পডকাস্ট যদি খুঁজে পান, যেখানে আসলেও ওয়ার্ল্ডের সিনিয়ররা, লাইক ধরেন রায়ান ডাও, যে আসলে নোটজেস বানাইছে, ওর টকগুলো দেখেন, তাই না? 2005 সালে ওর টক হয়তো আমরা দেখতে পারতাম না, ইউটিউব ছিল না বা অনেক টাফ ছিল, এখন তো সব কিছু আছে। সো ইনভেস্ট ইউর টাইম। নাম্বার 2, রিচ আউট দ্য পিপল ইউ নো। আমার কাছে সবাই পাঠায় না, বিকজ আমি একটা সিঙ্গেল মানুষ, আমারও অনেক রকমের টাইম স্প্লিট করা আছে। অ্যান্ড অলসো বাংলাদেশে এখন অনেক ভালো ভালো ডেভেলপার আছে, সো রিচ আউট টু দেম, তাদেরকেও একটু গ্রো করতে দেন, এটাই আর কি। ভাই এখানে আপনি আরেকটা কথা বলতেছিলেন যে আপনার চ্যানেলে আপনি আসলে সফট স্কিল নিয়েও ইন ফিউচার কাজ করবেন, ভিডিও বিভিন্ন হয়তো ক্রিয়েট করবেন। এখন আমরাও যেটা দেখতে পারি ভাই, যে আমাদের স্টুডেন্ট যারা, তাদের হয়তো টেকনিক্যাল স্কিল ভালো, বাট আসলে সফট স্কিলের জায়গাটা থেকে তারা মানে অনেক বেশি একটা মানে সমস্যায় পড়তেছে। এবং আমরা যখন তাকে বলি সফট স্কিল, বিভিন্ন কমিউনিকেশন স্কিলের কথা বলি, তারা ইন জেনারেল আসলে আরো কনফিউজড হয়ে যায়। যদিও আমরা রিসেন্টলি কিছু কার্যক্রম শুরু করছি, যেখানে আমরা আসলে আমাদের টেকনিক্যাল পোর্শনটা শেষ করার পরে আমরা বিভিন্ন স্পেশালিস্ট যে বিভিন্ন গেস্ট আছে তাদেরকে আমরা নিয়ে আসি, এই বিভিন্ন সেশনগুলোতে আসলে তাদের গ্রুম করার আমরা চেষ্টা করি, যাতে তাদেরকে আমরা এক জায়গায় প্রেজেন্টেবল করতে পারি, রেডি করতে পারি। সো সফট স্কিল, আমি যদি খুবই মানে জেনারেলাইজ ভাবে প্রশ্ন করতে চাই, যে আপনি যখন সফট স্কিলের কথা বলতেছেন, আপনি সফট স্কিল বলতে আসলে কোন কোন স্কিলগুলোকে বুঝাইতেছেন, এবং এগুলো আমরা আসলে কিভাবে ডেভেলপ করতে পারি আমাদের ভিতরে, বাস এই সফট স্কিলগুলো আমি শিখবো কিভাবে? রাইট, সফট স্কিলের দুটা পার্ট এই মুহূর্তে মাথায় আসতেছে। ইটস নট লাইক দ্যাট আই প্রিপেয়ার্ড দিস অ্যান্সার। একটা হচ্ছে গিয়া ওয়ার্ক রিলেটেড সফট স্কিল, আর একটা হচ্ছে গিয়া কমিউনিকেশন রিলেটেড সফট স্কিল। রাইট। বিকজ ওয়েন উই ওয়ার্ক ইন দ্য টিম, দুইটা জিনিস কিন্তু আমরা করি। আপনি যদি অফিসে যান, একটা হচ্ছে আপনি কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করতেছেন, একটা হচ্ছে টিমের সাথে ইন্টারাক্ট করতেছেন। সো টিমের সাথে যখন ইন্টারাক্ট আমরা করি, উই মাস্ট বি হাম্বল অ্যান্ড আমাদের লিসেন করতে হবে, হুইভার দ্য পারসন ইজ। এটা আসলে খুব হার্ড, এটা নিয়ে আমি সামনে কথা বলবো, যে এই জিনিসটা আমার মধ্যেও কিছুটা ছিল। বিকজ এস এ বাংলাদেশি, আমরা আসলে এটা কেউই মুক্ত না, যে একটু ইগো টাইপের জিনিস। এই তুই আরে কমেন্ট করছস, এত বড় সাহস তোর, ঠিক আছে? জুনিয়র একটা ছেলে যদি মেয়ে যদি কমেন্ট করে, এই অ্যাটিটিউডটা ইটস নট গুড। তো এবং ইন্টারপার্সোনাল স্কিল, যেটা যে কমিউনিকেশন স্কিলটা, জিনিসটা বুঝায় বলা, যে এইটা হচ্ছে আমার প্রবলেম, দিস ইজ হোয়াট আই ডিড, দিস ইজ দ্য অপশন, দিস আর দ্য অপশনস, ভাইয়া আমাকে সাজেস্ট করেন কোনটা নিলে ভালো হবে। দেন আপনি যার কাছে রিচ আউট করতেছেন, সে কিন্তু অলরেডি হ্যাভ দ্য কনটেক্সট এবং আপনি কি করছেন। এখন আপনি যদি এই যে, এটা কমিউনিকেশনের কথা বলতেছি, আপনি যদি এত এফোর্টটা না দিয়ে, ভাইয়া ক্যান আই কল ইউ, আর স্ল্যাকে যদি বলেন ভাইয়া এটা প্রবলেম পড়ছি, যে বসে আছে চুপচাপ, এটা তো একটা ডাম্বেস্ট কমিউনিকেশন স্কিল। একটা সিনিয়রের নিজেরও কাজ আছে বহুত রকমের, আপনার কি টাকা পড়ছে, কন্টেক্সট সুইচিং ইজ এ ভেরি ভেরি, আই মিন, কস্টলি ওয়েস্টেজ ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। কন্টেক্সট সুইচিং যারা জানে তারা জানে, জানে না তারা অত কাজ করে না, ঠিক আছে? সো যে ভাইয়াটা তার যে সিনিয়রের কাজটা করতেছে, আপনার একটা প্রবলেম বুঝতে গেলে তাকে কন্টেক্সট সুইচ করতে হচ্ছে, সবকিছু বুঝতে হচ্ছে, সো তাকে একটু আপনি হেল্প করেন, হুইভার দ্য পারসন ইজ। সো এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলতেছি, এটা একটা জাস্ট এক্সাম্পল বললাম। এরকম অসংখ্য কমিউনিকেশন ওয়ে আছে যেটা আপনাকে দিক থেকে এফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে? ইগো থাকা যাবে না, এই না সেই না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়া, যে কাজ যখন আমরা করি, কাজে ইভেন এই দেশেও
বা জেনারেলি যে একটা জিনিস যখন লেখা থাকে, একটা রিকোয়ারমেন্ট যখন দেওয়া থাকে বা একটা কোড যখন লেখা হয়, উই ডোন্ট গিভ এনাফ এফোর্ট অন দ্যাট। হ্যাঁ, ফলে কি হয়, অনেক রকমের বাগ ক্রিয়েট হয়, অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হয়, আমরা অনেক রকমের বাজে আউটপুট হয়, সেগুলো আসলে ঠিক না, লেজিনেস কাজ করে। আচ্ছা, টেস্ট করতে না লেখি থাকা। এখানে অবশ্য ব্যাপারও আছে, যারা না লেখে তারা বলে আমার উপর থেকে প্রেশার দিছে। সো এটা আসলে মানে এটা চেইনিং, বাট উই হ্যাভ টু ব্রেক দ্য চেইন। সো এটা হচ্ছে গিয়া আর ধরনের সফট স্কিল, যে না, ইউ আর অ্যাকচুয়ালি কেয়ারিং ইউর ওয়ার্ক অ্যান্ড ইউ আর কমিটিং টু ইউর ওয়ার্ক, অ্যান্ড আপনি একটা ভালো কোড ডেলিভারি দিবেন, ভালো আউটপুট ডেলিভারি দিবেন। সো এটা ধরনের, এটা সফট স্কিল, বিকজ ইটস ডিলিং ইউর অ্যাটিটিউড। একটা এক্সাম্পল দেই, আপনাকে দিছে হচ্ছে গিয়া একটা স্ট্রিং ম্যানিপুলেট করতে, জাস্ট ডাম্প এক্সাম্পল। আপনার রিকোয়ারমেন্টে 3টা অপশন দিছে। অ্যাজ এ হিউম্যান ইউ মাস্ট নো এইটা আসলে কোথায় ইউজ হচ্ছে। জাস্ট বিকজ আপনি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার, 3টা রিকোয়ারমেন্ট দিছে, দ্যাট ডাজন্ট মিন ইউ অনলি ডু দ্যাট 3। ইউ আর এ হিউম্যান, ইউ আর নট রোবট। সো এইটা একটা কিন্তু সফট স্কিল হিসেবে আমি এটাকে মিন করি। If you don't try to know what's happening, why it's happening, how can I improve that, and if there is any missing, it's also missing of soft skill. So দুই রকম সফট স্কিল নিয়ে কিন্তু আমরা বুঝতেছি আর অনেক সফট স্কিল থাকতে পারে। In summary, the way you are becoming better, not writing the code, other things, is part of soft skill. Right. থ্যাংক ইউ ভাই, মানে অনেক সুন্দর করে আপনি এই জিনিসটা বুঝাই দিচ্ছেন, এবং দ্যাটস ওয়াই আমরা এটা একদম অফিসিয়াল ডিসিশন নিছি। আমাদের শুধুমাত্র মার্নস্ট্যাকের যে ইন ফিউচার কোর্সটা আসতেছে সেটা শুধু না, এটা ছাড়াও আমাদের বাকি যেগুলো স্পেসিফিক ক্যারিয়ার পাথ আছে, আমরা ওই টেকনিক্যাল যে টাইমটা আমাদের থাকে 6 মাস থেকে 7 মাস, যেখানে আমরা পুরো জিনিসটা কমপ্লিট করি, তারপর আমরা 1 মাস থেকে 1.5 মাস তাদেরকে আলাদা করে জব রিলেটেড এই সেক্টরগুলোতে তাদের এই সফট স্কিলগুলো কিভাবে ডেভেলপ করতে পারে সেই জায়গাটাতে আমরা চেষ্টা করি আমাদের বিভিন্ন এক্সপার্টদের এনে তাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। সো এটা আসলে একটা, আপনি যে পয়েন্টটা বললেন ভাই, আমি টোটালি এটাতে এগ্রি করি। ইগো ব্যাপারটা আমাদের আসলে খুব মানে জোর দিয়ে দেখা উচিত। আমরা হয়তো বুঝতেও পারি না যে এই ইগো জিনিসটা আমাদের আসলে ঠিক কতটা ক্ষতি করতেছে, যেটাকে আমরা অনেক সময় সেলফ রেসপেক্ট মনে করি, সেটা হয়তো আমরা আসলে সেলফ রেসপেক্ট না, হয়তো আমরা ইগো থেকে সেই জিনিসটা বলার চেষ্টা করতেছি। তো এবং আরেকটা জিনিস আমার মনে হয় ভাই, যেটা আমি একটু অ্যাড করতে চাই, যে আমাদের যারা এই লার্নাররা আছে, যারা পরবর্তীতে বিভিন্ন জায়গায় রিমোট জব করতে চায়, তাদের ভিতরে যে জিনিসটার অভাব আমরা সবচেয়ে বেশি দেখি সেটা হইতেছে যে কোনো একটা জিনিসের রেসপন্সিবিলিটি নিয়ে ওইটা ঠিক টাইমে ডেলিভার করা। এনাফ রেসপন্সিবিলিটি ম্যাক্সিমাম পিপল নিতে চায় না। আমি ওভার নিয়ে ফেলি অনেক সময়। আমরা কি করি, যতটুকু আমার রেসপন্সিবিলিটি আমি করতে পারবো তার চেয়ে বেশি রেসপন্সিবিলিটি আমি নিয়ে ফেলি, যে না আমি এগুলো সবই করতে পারবো, বাট ওই টাইমে গেলে দেখা যায় যে আমরা ওইটা ডেলিভার করতে পারতেছি না। সো আসলে ওভার কমিট করার যে বিষয়টা, আমার মনে হয় যে এটাও আমাদের জন্য একটু চিন্তা করা দরকার। এবং রিমোট জবের প্রিপারেশনের ক্ষেত্রে আমি মনে করি এটাও খুব ইম্পর্টেন্ট। আপনার সামগ্রিকভাবে আপনি শুধু আপনার রেপুটেশন নষ্ট করতেছেন ব্যাপারটা এমন না, আপনার কান্ট্রির রেপুটেশন পর্যন্ত আপনি এখানে নষ্ট করতেছেন আপনার রেসপন্সিবিলিটির জায়গায় যদি এরকম না থাকে। সো ভাই, মানে এইখানে আমরা অলমোস্ট প্রায় 1 ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং মানে আমি নিজেও অনেক কিছু শিখতে পারলাম। মানে এটা আরো লেন্দি করতে পারলে হয়তো ভালো হইতো, বাট আপনি যে মূল্যবান সময়টা আমাদের দিচ্ছেন এই জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ ভাই। তবে শেষ করার আগে আপনি যদি ইন জেনারেল আমাদের যারা লার্নার আছে তাদের সম্পর্কে যদি কিছু বলতে চান, তাদের শেখার জার্নি বা অল ওভার, তাদের প্রতি আপনার যদি কোনো গাইডেন্স বা যে কোনো যদি কথা আপনার থাকে, আপনি একটু যদি আমাদের বলতেন। আমার লাইফের এক্সাম্পল দিয়ে যদি বলি, এটা আসলে নট দ্য অনলি এক্সাম্পল, there may be other ways as well. So number 1 হচ্ছে যে ইউ মাস্ট ডু এ লট অফ প্রজেক্টস করার কোনো বিকল্প নাই। এটা আমি আগেও অনেকবার বলছি, যারা শুনতেছে আজকে হয়তো বিরক্ত হয়, ভাই কি কথা বারবার বলে, বাট ইটস ট্রু। রাইট। আর একটা জিনিস যেটা আমি সাজেস্ট করব, মেবি নাও বাংলাদেশে আপনারা যারা আছেন ওই রকম ফিল করবেন না, বাট ইফ ইউ আর aiming to go out of the country today or tomorrow, maybe later, or even বাংলাদেশেও, আমি খারাপ অর্থেও বলতেছি না, ভালো অর্থেই, বাংলাদেশেও যদি থাকেন, রিমোট জব করেন, বে করেন, সার্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। সার্টিফিকেশনটা প্রথমে মনে হতে পারে যে এটা দিয়ে কি হবে, বাংলাদেশের জব নেই। রিমেম্বার, ইউ আর নট কম্পিটিং সার্টিফিকেশন ফর দ্য বাংলাদেশি জব, ইউ আর ডুইং সার্টিফিকেশন ফর ইউর প্রোফাইল, অ্যান্ড যাদের দরকার তারা আপনাকে ঠিকই খুঁজে নিবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, বাংলাদেশে ধরেন টপ লেভেল 2-3টা কোম্পানিতে সার্টিফিকেশন লাগতেছে না, কেউ চাচ্ছেও না, দ্যাট ডাজন্ট মিন দ্য হোল ওয়ার্ল্ড ডাজন্ট নিড ইট। রাইট। হ্যাঁ, সো এটা হচ্ছে নাম্বার 1। সার্টিফিকেশনের ব্যাপারে আমি যেটা মিন করতেছি অ্যাকচুয়ালি ক্লাউড সার্টিফিকেশন।
ক্লাউড ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ রাইট নাও। হ্যাঁ, আমি অলরেডি অ্যাজুরে একটা করছিলাম মিড লেভেলের, অ্যামাজনে 2টা করছি, 3 নাম্বারটা সামনে করব। এত কষ্ট কেন করতেছি? বিকজ ইট অ্যাকচুয়ালি রিয়েলি হ্যাজ সাম এফেক্ট। এখন কাউন্টার লজিক হইতে পারে যে ভাই সার্টিফিকেশন করে তো অনেক কাজ পারে না। ট্রু, ইউ আর ডুইং সার্টিফিকেশন টু গেট থিংস স্টার্টেড, নট ফিনিশিং দ্য এভরিথিং। এবং সার্টিফিকেশন আমাদেরকে একটা টোটাল কমপ্লিট সিলেবাস দিচ্ছে, যেটা দিয়ে আমরা একটা ওই সার্ভিসটার সম্বন্ধে একটা হরাইজন্টাল 360 ওভারভিউ পাচ্ছি এবং কোনটায় কি কাজ করে আমরা জানতেছি, সো দ্যাট আপনার ইসিটি কোনো কারণে যদি পড়ে যায়, ভেঙে যায়, আপনাকে হাতড়াইতে হবে না কি করতে হবে। ফার্স্ট ইউ গো টু দ্য লগ অর ওয়াফ অর দিস ইজ দ্য থিংস ইউ অলরেডি নো, কি হচ্ছে না হচ্ছে। এখন যদি আপনি এগুলো কখনোই নাই জানেন, আপনাকে স্পুন ফিডিং কে করবে বলেন? আর সিনিয়র যদি হন, সিনিয়র হওয়ার পরে যদি আপনি এগুলো না জানেন, দেন ইউ আর নট অ্যাকচুয়ালি এ সিনিয়র, বিকজ সবই জানতে হবে আপনাকে সিনিয়র হতে হলে। সো দিস টু থিংস আই থিঙ্ক, এবং অলওয়েজ লার্নিং করতে হবে। সো এই দুটাই আসলে আমি সাজেস্ট করবো আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই, এবং আপনার সময়ের জন্য এত রাতে মানে আমাদের অনেকে হয়তো জানে না যে মানে আপনি বাংলাদেশ থেকে বলতেছেন এবং এত রাতেও যে আপনি এই পরিমাণ সময় দিচ্ছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক কৃতজ্ঞতা। অনেক কিছু আমরা জানলাম এবং আমার মনে হয় কারো যদি এই মার্নস্ট্যাকের কথা বলি বা ইন জেনারেল শুধুমাত্র টেকনিক্যাল পার্সপেক্টিভ না, টেকনিক্যাল পার্সপেক্টিভের বাইরের অনেক বিষয় আছে যেগুলো আসলে আমাদের ক্যারিয়ার বলি, লাইফে বলি অনেক ইম্প্যাক্ট রাখতে পারে। আপনারা ডেফিনেটলি এই লাইফটাকে একটা রেফারেন্স হিসেবেও রাখতে পারেন। ভাইয়ের যে কথাগুলো এগুলো যদি আপনি ফলো করেন, অবশ্যই এই জিনিসগুলো আমাদের সব জায়গায় কাজে লাগবে, লাইফের যে কোনো ক্ষেত্রেই, শুধুমাত্র প্রোগ্রামিং এর জন্য না। সো থ্যাংক ইউ সো মাচ ভাই अगेन। আমরা আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ ইন ফিউচার আমরা আবার হয়তো কোনো সেশনে কোনো জায়গায় একসাথে আবার কথা বলার সুযোগ পাবো। শিওর। আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।